হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781। ঠিক আছে, ইন এ বিট অফ রেক্টিফাই দ্য ডিফেক্টস অফ রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, দ্য ব্রিটিশ পার্লিয়ামেন্ট পাসড দ্য অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781, অলসো নন এজ দ্য অ্যাক্ট অফ সেটেলমেন্ট। ঠিক আছে, 1773-তে যে রেগুলেটিং অ্যাক্ট মানে কোম্পানি পারিত করেছিল, সেই অ্যাক্টের যে সমস্ত যেগুলো অসম্পূর্ণতা ছিল, ঠিক আছে, সেই অসম্পূর্ণতাকে পূরণ করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট আবার আর একটা অ্যাক্ট পাস করে, যার নাম ছিল অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781। এটাকে সেটেলমেন্ট অ্যাক্ট নামেও এটা পরিচিত ছিল। দ্য ফিচার্স অফ দ্য অ্যাক্ট হোয়ার অ্যাজ ওন। ঠিক আছে, তাহলে এই এর বিষয়বস্তু কী ছিল? ইট এক্সেম্পটেড দ্য গভর্নর জেনারেল অ্যান্ড দ্য কাউন্সিলর ফ্রম দ্য জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট ফর দ্য অ্যাক্টস ডান বাই দেম ইন দেয়ার অফিসিয়াল ক্যাপাসিটি। তাহলে গভর্নমেন্ট জেনারেল এবং কাউন্সিলর তাদের যে অফিসিয়াল ক্যাপাসিটির মধ্যে তারা যে সমস্ত কিছু আইন তৈরি করেছিল সুপ্রিম কোর্টের কে সাহায্য করার জন্য বা সুপ্রিম কোর্টের সহযোগিতা করার জন্য, সেগুলো থেকে তাদেরকে মুক্ত করা হলো। সিমিলারলি ইট অলসো এক্সেম্পটেড দ্য সার্ভেন্ট অফ দ্য কোম্পানি ফ্রম দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ফর দেয়ার অফিসিয়াল অ্যাকশন। ঠিক আছে, যে বিভিন্ন যে সমস্ত কোম্পানির সার্ভেন্টরা আছে তারা যে সুপ্রিম কোর্টকে সাহায্য করবে, সুপ্রিম কোর্টের মানে আইনত অধিকার থেকে তাদেরকে মুক্ত করা হলো। ঠিক আছে, ইট excluded the revenue matters and the matters arising in the collection of revenue from the jurisdiction of the Supreme Court. ঠিক আছে, এটা যোগ করেছিল কি রেভিনিউ ম্যাটার্স। ঠিক আছে, যে খাজনার যে ব্যাপারটা ছিল এবং খাজনা কিভাবে আদায় করা হবে, কিভাবে কালেক্ট করা হবে, সেই ব্যাপারটাও যুক্ত করা হয়েছিল কোথায়? জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্টের। ঠিক আছে, সুপ্রিম কোর্টের আইনগত অধিকার বা সুপ্রিম কোর্টের আইনের মধ্যে খাজনা এবং খাজনা কিভাবে আদায় করা হবে সেই ম্যাটারটাও যোগ করেছিল। ইট প্রোভাইডেড দ্যাট দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ টু হ্যাভ jurisdiction over all the inhabitants of Calcutta. কলকাতার যে সমস্ত বাসিন্দা আছে, ঠিক আছে, সমস্ত মানুষের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট মানে আইনের সুপ্রিম কোর্টের আইন লাগু হবে। ইট অলসো রিকোয়ার্ড দ্য কোর্ট টু অ্যাডমিনিস্টার দ্য পার্সোনাল ল of the defendants, that is Hindus, were to be tried according to the হিন্দু ল অ্যান্ড মুসলিম ওয়ার টু বি ট্রাইড অ্যাকর্ডিং দ্য মুসলিম ল। ঠিক আছে, তাহলে হিন্দুদের যা নিয়মকানুন এতদিন ধরে চলে এসেছিলো, সমস্ত নিয়মকানুনই মানে হিন্দুদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে, এবং মুসলমানদের যে সমস্ত নিয়মকানুন এতদিন ধরে চলে এসেছিলো সেটা মুসলমানদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে। ইট লিড ডাউন দ্যাট দ্য অ্যাপেলস from the provincial courts could be taken and to the governor general in council and not to the supreme court. ঠিক আছে, তাহলে প্রভিশনাল কোর্টের যে সমস্ত অ্যাপিলস বা যে সমস্ত আবেদনগুলো আছে, দরখাস্তগুলো আছে, সেই সমস্ত দরখাস্ত কে নেবে? গভর্নর জেনারেল ইন কাউন্সিলের যে গভর্নর জেনারেল তিনি নেবেন, কিন্তু সেই যে মানে লোকাল যে সমস্ত প্রফেশনাল কোর্টের যে সমস্ত লোকাল কোর্টের বা যে সমস্ত আবেদন, সেগুলো সুপ্রিম কোর্ট নেবে না। ইট এম্পাওয়ার্ড দ্য গভর্নর জেনারেল ইন কাউন্সিল টু ফ্রেম রেগুলেশন টু ফর দ্য প্রভিশনাল কোর্ট অ্যান্ড কাউন্সিলস। ঠিক আছে, প্রভিন্সিয়াল কোর্ট অ্যান্ড কাউন্সিল, তাহলে এখানে গভর্নর জেনারেল কাউন্সিলের মধ্যে মানে কাছে তাকে শক্তি দেওয়া হলো যে তিনি প্রভিন্সিয়াল কোর্ট এবং কাউন্সিলের যে সমস্ত রুল অ্যান্ড রেগুলেশন বা সমস্ত নিয়মকানুন তৈরি করার জন্য বা গঠন করার জন্য তার হাতে শক্তি দেওয়া হলো। এরপরে আমরা দেখছি পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। ঠিক আছে, পিটের ভারত শাসন আইন, হ্যাঁ, 1784। ইট নেক্সট ইম্পর্ট্যান্ট অ্যাক্ট ওয়াজ দ্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। এরপরের একটা মানে এরপরে আরও যদি লাগু করা হয়েছিল আরও অ্যাক্ট, তো এরপরের ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। দ্য ফিচার্স অফ দিস অ্যাক্ট ওয়ার দ্য ফলোস।
ঠিক আছে। এর গঠনগত বৈশিষ্ট্য কী ছিল এর, মানে এর যে সমস্ত পিটের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলো কী ছিল, মানে কী কী বলা হয়েছিল এতে। ইট ডিস্টিংগুইশ বিটুইন দ্য কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশন অফ দ্য কোম্পানি। এটা হচ্ছে মানে কমার্শিয়াল যে সমস্ত দিক আছে, মানে কোম্পানির এটা ব্যবসার দিক আর রাজনৈতিক দিক। ঠিক আছে, কোম্পানি তো মানে ব্যবসা করতে প্রথমে ছিল, তো তার একটা ব্যবসার দিক আছে, এবং সে যে মানে সমস্ত রাজ্য জয় করছে, রাজত্ব এখানে তৈরি করছে, তার একটা পলিটিক্যাল দিকও তৈরি হয়ে গেছিলো, মানে ভারতের নিয়মকানুন তৈরি করছিল, এবং সেই দুটো দিক ব্যালেন্স করার জন্য কী করলো, কমার্শিয়াল দিক আর পলিটিক্যাল দিক দুটো আলাদা করে দিল। ঠিক আছে, ইট অ্যালাউড দ্য কোর্ট অফ ডাইরেক্টরস to manage the commercial affairs, but created a new body called Board of Control to manage the political affairs. Thus it established a system of double government. ঠিক আছে, তো এখানে কি করা হলো যে কমার্শিয়াল দিকটা দেখার জন্য কে দেখা শুরু করলো, কোর্ট অফ ডাইরেক্টরস। ঠিক আছে, কিন্তু আর একটা নতুন মানে একটা দিক গঠন করা হলো, একটা দল গঠন করা হলো, যেটা কে নাম দেওয়া হলো বোর্ড অফ কন্ট্রোল। তারা কি করবে, যেসব পলিটিক্যাল অ্যাফেয়ার্স আছে, মানে আইনগত দিক আছে, সেই সব দিকটা তারা মানে দেখাশোনা করবে, তাদেরকে বলা হবে বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে, এইভাবে মানে দুটো গভর্নমেন্ট মানে তৈরি করা হলো। ইট এম্পাওয়ার্ড দ্য বোর্ড অফ কন্ট্রোল টু সুপারভাইজ and direct all operations of the civil and military government or revenue of the British processions in India. ঠিক আছে, তাহলে এটা বোর্ড অফ কন্ট্রোলকে এটা দেখার দায়িত্ব দেওয়া হলো সামরিক এবং অসামরিক যে সমস্ত সরকারি কাজকর্ম আছে, সে সমস্ত কাজ কারা দেখবে, বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে, thus the act was significant for two reasons. এই একটা গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো কারণের জন্য। ফার্স্ট, দ্য কোম্পানি টেরিটরি ইন ইন্ডিয়া ওয়ার ফর দ্য ফার্স্ট টাইম কল্ড দ্য ব্রিটিশ প্রসেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মানে প্রথম এটা বলা হলো ব্রিটিশ অধীনস্থ ভারত। ঠিক আছে, বা ব্রিটিশ অধীনস্থ এখানে ভারত বলা হয়, মানে ব্রিটিশের যে রাজত্ব, এটা এই পিটের ভারত শাসন আইনে প্রথম উল্লেখ করা হয়েছিল। অ্যান্ড সেকেন্ড, দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ গিভেন the supreme control over companies affairs and its administration in India. ঠিক আছে, তো মানে ব্রিটিশ গভর্নমেন্ট কি করেছিল, কোম্পানির হাতে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ভারতের যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন বা সরকারি কাজকর্ম ছিল, সেগুলো সব কোম্পানির হাতে সেই দায়িত্ব তুলে দিয়েছিল। এরপরে আছে অ্যাক্ট অফ 1786। তাহলে ইন 1786 লর্ড কর্নওয়ালিস ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে লর্ড কর্নওয়ালিস 1786 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন। হি প্লেস টু ডিমান্ডস টু অ্যাকসেপ্ট দিস পোস্ট। তিনি দুটো মানে আবেদন রেখেছিলেন যে এই পোস্টটাকে অ্যাকসেপ্ট করার জন্য, এই পোস্টে কাজ করার জন্য। সেগুলো কি ছিল, হি শুড বি গিভেন পাওয়ার অফ override the decision of his council in special cases. ঠিক আছে, তিনি কি করবে, তার যে সমস্ত মানে ডিসিশন সেগুলো হচ্ছে স্পেশাল কেসে তার যে কাউন্সিল আছে সেই কাউন্সিলকে দেবেন। হি কুড অলসো বি দ্য কমান্ডার ইন চিফ, যে মানে কমান্ডার আছে এবং তাকে সেই কমান্ডার ইন চিফ করতে পারে, তার কথাতে সমস্ত সামরিক বাহিনী বা অসামরিক, এখানে তো বলা হলো ফার্স্টেতে অসামরিক, মানে তার কথাতেই সমস্ত সামরিক এবং অসামরিক কাজ হবে, মানে তিনি যেটা বলবেন সেটাই হবে। ঠিক আছে, অ্যাকর্ডিংলি দ্য অ্যাক্ট অফ 1786 ওয়াজ এনাক্টেড টু মেক বোথ দ্য প্রভিনেন্স। ঠিক আছে, এরপরে আসবো চার্টার অ্যাক্টে। তো আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।